তোমার মেয়ে মারপিট করেছে, 4টা ছেলে হসপিটালে আছে, আর তোমার মেয়েকে জেলে নেওয়া হয়েছে। আপনারা আমাদের সাথে এই ব্যবহার করতে পারেন না। ছেলেগুলো বিচ্ছিরিভাবে হাসলো। হাসতে হাসতে সব থেকে গুলুমুলু আর সুন্দর মেয়েটার চুলে হাত দিয়ে চুল ফু দিয়ে উড়িয়ে দিল। মেয়েটা ভয়ে ফুঁপিয়ে উঠল। বন্ধু মহলের এই অসম্মান সহ্য হলো না বাকি বন্ধুদের। তারা প্রতিবাদ করতে গেলে বিচ্ছিরি হাসতে থাকা ছেলেদের গ্যাং সবাইকে আটকে ফেলল। ছোটাছুটি করলেও কাজ হলো না। ঈশানী আবারও ফুঁপিয়ে উঠল। ঈশানীকে কাঁদতে দেখে সিনিয়র গ্যাং এর প্রধান সিগারেট টান দিয়ে ধোঁয়া ঈশানীর মুখে ছুঁড়ে মারল। খুক খুক করে কেসে উঠল মেয়েটা। ছেলেগুলো আবারও বিচ্ছিরি হাসলো। হাসতে হাসতে ঈশানীর উদ্দেশ্যে বলল, আমরা তোমাদের সাথে ঠিক এই ব্যবহারটাই করব মিস সুন্দরী। কাঁদল ঈশানী। হুট করে এত বিচ্ছিরি পরিস্থিতিতে পড়ে যাবে বুঝতে পারেনি বন্ধু মহলের কেউ। ঈশানীর মনে মনে বাবা আর ইনায়াকে খুঁজল। এদের সামনে ফোনগুলো পর্যন্ত ব্যবহার করতে পারছে না। হঠাৎ ব্যাগে মোবাইল বেজে উঠল। ঈশানী আবারও কেঁপে উঠল। দ্রুত মোবাইল বের করতে চাইলে ছেলেগুলোর ব্যাগ টেনে নিল। মোবাইলটা রিং হওয়া থামল না। 2 থেকে 3 বার ননস্টপ বাজতে থাকার পর গ্যাংয়ের প্রধান মোবাইলটা ব্যাগ থেকে বের করে সামনে ধরল। মোবাইলটা জলজল করেও লেখা সেভিয়ার। নামটা দেখে ছেলেগুলো হাসলো। একে অপরকে মোবাইল দেখিয়ে বলল, এই দেখ দেখ, এই মেয়ে সেভিয়ার ফোন করেছে। সেভিয়ারের কথা শুনে ঈশানী উত্তেজিত হলো। মেয়েটা ফোন কেড়ে নিতে চাইলেও পারল না মেয়েটা। ছেলেগুলোর একজন বলল, দেখ তো কোন নাগর কল করেছে, কি সেভ করবে সেটাও আমরা একটু দেখি। সবাই সম্মতি জানিয়ে কল উঠালো। কল রিসিভ হওয়ার সাথে সাথে ফোনের ওপাশ থেকে ইনায়া রেগেমেগে বলল, এই বেয়াদব, কতক্ষণ লাগে কল রিসিভ করতে? আমাকে কি তোর বাবা বিনা বেতনে চাকরি দিয়ে রেখেছে? তোকে দিনে 10 বার কল করতে? আজকে বাড়ি আয়, ঠাটিয়ে 10খানা থাপ্পড় না দিয়েছি তাহলে আমার নাম ইনায়া নয়। ছেলেগুলো ভেবেছিল সেভিয়ার নাম্বার লেখা কোনো ছেলের হবে, কিন্তু তাদেরকে ভুল প্রমাণিত করে একটা মেয়ের কণ্ঠ ভেসে এসেছে, তাও আবার এক কর্কশ কণ্ঠ। ওপাশ থেকে নেয়া যথাযথ উত্তর না পেয়ে পুনরায় বলল, কথা বলিস না কেন? আমার কথার উত্তর না দিয়ে চুপ থাকার সাহস কোথায় পাস তুই? কথা বলবি নাকি এসে তোকে থাপড়াবো? ঈশানী এতক্ষণ ছেলেদের ভয় পেলেও এখন নিজের বোনকে ভয় পাচ্ছে। কল রিসিভ করেনি, এই জন্য তার বোন রেগে গিয়েছে, বুঝলো সে। কিন্তু তার কি করার আছে? এখন কিভাবে বোঝাবে তার বিপদ পড়েছে? আর এখানে আসাটাও সেভ নয়। তার বোনের অল টাইম মাথা গরম থাকে। তারপর কি হতে কি হয়ে যাবে দেখা যাবে, পুলিশ কেস হয়েছে। ঈশানী জোরে বলল, তুমি কলটা রাখো আপু, এখানে মারতে আসতে হবে না। আমি বাড়ি আসার পর যত খুশি মারবে, এখন এখানে এসো না। ছেলেগুলো এবার আবার হাসলো। ছেলেগুলো ভাবলো মেয়েটা নিজের বোনের সেফটির জন্য আসতে বারণ করছে। এইবার বিল্লু নামের প্রধান ছেলেটা কিটকিটি এসে বলল, এইখানে এসে চটটা মেরে যান, কারণ আপনার বোন এখন অতিথিদের আপ্যায়ন নিয়ে ব্যস্ত, কখন যাবে জানা নেই। ইনায়া ডিম ভাজা মুখে দিয়ে আর চিবালো না। কি হলো, কার কণ্ঠ? কোনো বিপদ হয়েছে? ইনায়া রেগে বলল, এই কে রে? আপনার বোনের হবু জামাই। কি সুন্দরী আপনার বোন। এই নিজের বিপদ ডেকে না এনে আমার বোনকে ছেড়ে দিয়ে ঝামেলা করিস না। কে আমার বিপদ ডেকে আনবে? আপনি। আবারও হাসলো সবাই। ঈশানীর মাথায় চুলে পুনরায় হাত দিয়ে ছেলেটা বলল, এখন তো আরও ছাড়বো না মিস ইনায়া নেওয়ার। আমিও দেখতে চাই এই বিল্লু মাস্তানকে কি করতে পারেন। ছেলেটা কল কেটে দিয়েছে। ইনায়া রাগে থরথর করে কাঁপলো। পকেট হাতড়ে চাবি বের করে গ্যারেজ থেকে বাইক নিয়ে দ্রুততার সঙ্গে ঈশানীর কলেজে ছুটলো। হাত খাওয়া ডিমটার ভাজি প্লেটের ওপরেই পড়ে রইল। ইনায়া আসছে শুনে সবুজ ঘাসের ওপর ধপ করে বসে পড়ল ঈশানী। এখন সব থেকে বেশি ভয় লাগছে মেয়েটার। ছেলেগুলো ঈশানীর পরিবর্তন লক্ষ্য করে হাসলো। হাসতে হাসতে বলল, বেশি চ্যাটাং চ্যাটাং কথা না বলে তোমাদের সাথে সাথে তোমাদের বোনকেও সমস্যায় পড়তে হতো না। আমিও দেখতে চাই ইনায়া নেওয়ার কে। আধ ঘন্টার মধ্যে পৌঁছালো ইনায়া। বাইকের পেছনে হকি স্টিক বেঁধে রাখা। সবার নজর ইনায়া আর তার বাইকের দিকেই গেল। ঈশানী যখন বোনকে দেখলো তখন আরও ভয় পেল। তার বোন যদি তাকে এখন একটা থাপ্পড় মারে, যদিও শুধু বকে কখনো মারেনি, তাও ঈশানার ভয় লাগলো। হকি স্টিক সহ নেমে এলো ইনায়া। চারপাশে জটলা দেখে বুঝতে অসুবিধা হলো না ঈশানী কোথায় আছে। আশেপাশে ঈশানীকে খুঁজলো মেয়েটা। ততক্ষণ বিল্লু ঈশানীর হাত দুটো পেছনে মুচড়ে দাঁড়িয়ে আছে। ইনায়া ভ্রু কুঁচকে ঈশানীর দিকে তাকালো। ঈশানী এত ঝামেলার মধ্যে আর বিন্দুমাত্র ভয় পাচ্ছে না, কিন্তু নিজের বোনকে ভয় পাচ্ছে। কাচুমাচু হয়ে বলল, আমি ইচ্ছা করে কল রিসিভ করছিলাম না তো, এনারা আমার ব্যাগ রেখে দিয়েছিল। আমি কিছু বলেছি? তাহলে ওভাবে তাকিয়ে আছো কেন? অন্য কারণ? কি হয়েছে? ইনায়া হাতের ঘড়িতে সময় দেখে বলল, ব্রেকফাস্ট না করে বের হয়েছিস কেন? এই রে, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এই জন্য ব্রেকফাস্ট করেনি ঈশানী। কিন্তু এই মেয়ে সেটাও জেনে গিয়েছে। ঈশানী ভয়ে ভয়ে বলল, আজকে ঘুম থেকে
তো লেট হয়ে গেছিলো। দেরি কেন হবে তোর? সব কিছু ফাজলামি পেয়েছিস, হ্যাঁ? তুই খেয়ে বের হবি না, আর তার জন্য তোর বাপের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই আমি তোর বডিগার্ড? ঈশানী অনবরত মাথা নাড়ল। অর্থাৎ একদম না। তাহলে কি আপু? তাহলে আমার কথা শুনিস না কেন? আর অমান্য করবো না তো। এখানে কি রসিকতা হচ্ছে? এসব দেখার জন্য এতক্ষণ এদের আটকে রেখে দাঁড়িয়ে আছি আমরা। কথার মধ্যে বাগড়া দেওয়া ইনায়ের একদম পছন্দ না। সে মেজাজ হারিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, দেখছেন না কথা বলছি, ম্যানার্স জানেন না? ছেলেগুলো আর কি ইনায়ের কথা শুনবে? বিল্লু রেগে গিয়ে বলল, এই মেয়ের কথা শোনার জন্য আমরা এখানে দাঁড়িয়ে নেই। ধর শালিরে, সব কটা নিয়ে চল। সাই সাই করে 2টা বাইক পৌঁছালো তখন। তারপর তারা কোনো কথাবার্তা ছাড়া এলোপাথারি মারল সবাইকে। ঘটনাটা এত দ্রুত ঘটল যে কিছুই বলতে পারল না। ইনায়া সবাইকে এবার থামতে বলল। তারপর দলের একজনকে বলল, এদের সবাইকে যার যার বাড়িতে পৌঁছে দিয়ে আসবি, আর ঈশানীকেও পৌঁছে দিবি। তোরা যা, এই বিল্লু বিড়ালকে আমি দেখছি, কিন্তু যেতে বলেছি। আপু, তোমাকে ছাড়া যাব না। আমাকে ছাড়া তো দিব্যি ঘুরে বেড়াস, এখন কি সমস্যা? বেশি ফটর ফটর করবি না তো। না করে এখন বাড়িতে গিয়ে খা। তোর বাপ যদি আমার কাছে আজকে কোনো জবাব দিতে চাই, তোরে ঠাটিয়ে সত্যি থাপ্পড় মারবো আমি। কি আর করার, অজ্ঞতা ঈশানীকে যেতেই হলো। ইনায়া এবার হকি স্টিক দিয়ে বিল্লুকে প্রহার করা শুরু করলো। ঈশানীর গায়ে হাত দেওয়া বাপের কি সাহস তোর? এই সাহস নিয়ে কিভাবে পৃথিবীতে বেঁচে আসছিস সেটা ভাবতেই আমার অবাক লাগছে। ইচ্ছামতো পেটানোর মধ্যে পুলিশ এসে পড়লো। কমপ্লেনটা কেউ সময় মতো বুঝে করে ফেলেছে। পুলিশ দেখলো ছেলেগুলো মার খেয়ে পড়ে আছে আর একজনকে পেটানো হচ্ছে। পুলিশ নিজেদের চোখে যা দেখলো তার ভিত্তিতে ছেলেগুলোর সাথে ইনায়াকেও গ্রেফতার করা হলো। ঈশানীর মা, ও ঈশানীর মা, কই তুমি? তোমার বেয়াদব আজকে কি করেছে শুনে যাও। আপনার ভাষ্যমতে প্রতিদিন তো বেয়াদবি করে, আজকে আবার স্পেশাল কি করেছে? আজকে সবসীমা অতিক্রম করে ফেলেছে। হেয়ালি না করে বলো কি করেছে? তোমার মেয়ে মারপিট করেছে, 4টা ছেলেকে হসপিটালে ভর্তি করেছে, আর তোমার মেয়েকে জেলে নেওয়া হয়েছে। মানুষ আহাজারি করে উঠলেন। এই কি শুনছেন তিনি? তার মেয়েটা একটু রাগী হলেও কিভাবে মারপিট করলো যে পুলিশে ধরবে? নিশ্চয়ই কোনো বড় সমস্যা হয়েছে। তিনি বলল, নিশ্চয়ই ছেলেগুলোর কোনো দোষ আছে। আমার মেয়েকে সবসময় দোষারোপ করবেন না। সবসময় নিজের মেয়ের দোষ ঢাকবে না। এতদিন আমার কারণে অ্যারেস্ট করা হয়নি, কিন্তু আজকে সীমা অতিক্রম করে ফেলেছে, তাই বাধ্য হয়ে অ্যারেস্ট করেছে। আমাকে কল করে সেটা বলল, পুলিশ স্টেশন থেকে জানানো হয়েছে একজন সিআইডি অফিসার এর মেয়ে গুন্ডাদের মতো ছেলেদেরকে পিটিয়ে জেলে আছে। কত সুন্দর গর্বের কথা। ঈশানীর মাথা নিচু করে ড্রয়িং রুমে পৌঁছালো। তার বাবা কিছু না জেনে আপুকে এভাবে বকতে পারে না। ইনায়া তো তার জান বাঁচাতেই মারপিট করেছে। ঈশানী আস্তে আস্তে বলল, বাবা, আপু আমার জন্য মারামারি করেছে। থাক, তুমি আর নিজের মায়ের মতো ওই বেয়াদব মেয়ের হয়ে সাফাই গাইতে আসবে না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়। ওই মেয়েকে আমি ছাড়িয়ে আনতে যাবই না, যেটা ইচ্ছা হোক করুক। মানুষটা হনহন করে রেগেমেগে চলে গেল। ঈশানীর মা ধপ করে সোফায় বসে ঝরঝর করে কেঁদে ফেললেন। ঈশানী দ্রুত মায়ের কাছে এসে বলল, কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। আমি আরহাম ভাইয়াকে কল করছি। ইনায়াকে একটি সেলে রাখা হয়েছে। দূর দূর পর্যন্ত কয়েদিদের জায়গা, ছেলে ব্যতীত কোনো মেয়ের দেখা মিলল না। ও তো তেরি, তার মানে মেয়েরা খুব ভালো। ব্যাপারটা ভালো লাগলো ইনায়ের। ভালো হোক বা খারাপ, ইনায়ের কার্বন কপি থাকা উচিত নয় একদমই। ইনায়া দেখলো সামনের শেল থেকে কয়েকটা বখাটে টাইপ ছেলে শীষ বাজাচ্ছে তাকে উদ্দেশ্য করে। একজন তো বলেই ফেললো, কি মামুনি, চুরি করতে গিয়ে ধরা পড়েছ? ইনায়া হাসলো, হেসে বলল, আপনাদের মতো 4জনকে খুনের অভিযোগে এসেছি। ছেলেগুলোর কথা বন্ধ হয়ে গেল। বিরক্ত হয়ে ইনায়া নিচে বসে পড়ল। হঠাৎ সেলের দরজা খুলে একজন কনস্টেবল বলল, আপনার জামিন হয়ে গিয়েছে, আপনি বাইরে বেরিয়ে আসুন মিস। ইনায়া বাইরে বেরিয়ে এলো। কিন্তু এত তাড়াতাড়ি তাকে জামিন করালো কে? বাবা তো এই কাজ কোনোভাবেই করবে না, আর করলেও এত তাড়াতাড়ি করার কথা নয়। ইনায়া বাইরে বেরিয়ে সামনে তাকিয়ে দেখলো আরাম দাঁড়িয়ে আছে। এই ছেলেকে আবার কে জানালো, তার বাবা? ইনায়া পুলিশের সামনে এগিয়ে গিয়ে তিনি বললেন, দেখুন মিস ইনায়া নওয়ার, আপনি যথেষ্ট ম্যাচিওর, আর তাছাড়া সম্মানিত একজন সিআইডি অফিসারের মেয়ে। আপনার ব্যবহার এত হতাশাজনক হলে মানায় না। আপনি প্লিজ একটু ভালোভাবে চলাফেরা করবেন। ইনায়া বলল, আমাদের মতো সাধারণ জনগণ অন্যায় না করলে আপনাদের মতো জনতার সেবক দেশের প্রশাসন কোটি কোটি টাকা দিয়ে রাখবে কেন বলুন তো? লোকটা কিছু বলতে চাইলো। এই মেয়েকে আরাম একদম সহ্য করতে পারে না। পারার কথাও নয়। মেয়েদের ব্যবহার এমন বিচ্ছিরি। নেহাত ফুলের মতো ঈশানী আর আন্টি বলেছে, তাই আরাম এখানে এসেছে। নাহলে এই মেয়ে এখানে সারা জীবন পচে মরলেও আসতো না এখানে। আরাম বিরক্ত হয়ে ইনায়ের হাত চেপে ধরে হাঁটা দিয়ে বলল, স্যার, পাগলের কথায় কান দেবেন না। এত তাড়াতাড়ি জামিন পাইয়ে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার।
নমস্কার বন্ধুরা, নতুন নতুন গল্প পেতে বৃষ্টির জগৎ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং এই গল্পটি ভালো লাগলে গল্পটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।